সিরিয়ায় পশ্চিমাদের বিরুদ্ধে চরম পরীক্ষার মুখোমুখি হয়েছিল রাশিয়া। মাত্র ৩ দিনের আক্রমণে সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নিয়েছিল বিদ্রোহীরা। এর মাধ্যমে সিরিয়ার উপর রাশিয়ার কর্তৃত্ব কমে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই সুযোগে সিরিয়ার বড় একটি অংশ দখলের পরিকল্পনা করছে ইসরায়েল। ফলে সিরিয়ার মানচিত্র পড়েছে হুমকির মুখে। ২০১৬ সালে সিরিয়ার সরকার যখন আলেপ্পো পুনরুদ্ধার করেছিল, তখন রাশিয়া সামরিক সহায়তা করেছিল। তবে বর্তমানে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার মাঝেই সিরীয় প্রতিপক্ষের কাছ থেকে দেশটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা। তবে সিরিয়ার প্রতি রাশিয়ার মনোভাবের কোনো পরিবর্তন এখনও লক্ষ্য করা যায়নি। এটি রাশিয়ার মনোযোগের দুর্বলতা নয়, বরং বাশার আল আসাদের শাসন আমলকে সমর্থনকারী বহুজাগতিক বাহিনীর শক্তির অবনতির ফলে বিদ্রোহীরা দেশটির দখল নেয়। রাশিয়া এখন সিরিয়া থেকে বের হওয়ার কোনো কথাই ভাবছে না, বরং সেখানে আরও বিনিয়োগ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে ইরান সমর্থিত বাহিনী এবং আঞ্চলিক শক্তির উপর নির্ভর করতে পারে রাশিয়া। সিরিয়া রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ২০১৫ সালে সেখানে হস্তক্ষেপ করার মাধ্যমে পুতিন রাশিয়ার সংকটময় অবস্থা বদলে দিতে সক্ষম হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে যা চলে আসছিল, রাশিয়ার সেই অবনতির দিকে চলে যাওয়া আঞ্চলিক শক্তি নয়। সেখানে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছিলেন, বরং রাশিয়া আসাদ সরকারের একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে গড়ে উঠেছে এবং এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের বাইরে হস্তক্ষেপের কৌশল নতুনভাবে নির্ধারণ করতে চেয়েছিল। আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণ এবং সিরিয়ায় ন্যাটোর অভিযান চালিয়ে দেশগুলোকে ধ্বংস এবং অস্থিরতার সৃষ্টি করেছিল। রাশিয়া তার বিপরীত কাজ করে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শৃঙ্খলা বজায় রাখতে চেয়েছিল। সিরিয়ায় সামরিক অবস্থান রাশিয়ার বোঝার জন্য কয়েকটি ঘটনা গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের সেপ্টেম্বরে রাশিয়া যখন সেখানে হস্তক্ষেপ করেছিল, তখন তাদের অপ্রত্যাশিতভাবে সামান্য উপস্থিতি ছিল। পাশাপাশি সিরিয়ার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ এবং শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছিল রাশিয়া। সেই সময় রাশিয়া শুধু ২৫০০ থেকে ৪৫০০ সৈন্য পাঠিয়েছিল, যা মূলত বিমান শক্তি, বিমান প্রতিরক্ষা এবং বিশেষ বাহিনীর উপর নির্ভরশীল ছিল। আর পদাতিক বাহিনীর জন্য তারা ইরান এবং তার সহায়কদের উপর নির্ভর করেছিল। হেমিমিন ঘাঁটি থেকে রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান বাহিনীর গ্রাউন্ড বা স্থল অপারেশনগুলোকে পরিচালনা করত। রাশিয়ার দীর্ঘপাল্লার বোম্বার বিমান এবং ভূমধ্যসাগরের রাশিয়ান যুদ্ধজাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সিরিয়ার গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। এছাড়াও রাশিয়া উন্নত বিমান প্রতিরক্ষা যেমন S-400 এবং S-300 প্যারাসেটের সঙ্গে সিরিয়াকে ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা সম্পন্ন সরঞ্জাম সরবরাহ করেছিল। সিরিয়ায় রাশিয়ার কৌশল বাস্তবায়নের বিশেষ অভিযান ইউনিট, সামরিক পুলিশ উপদেষ্টা এবং পদাতিক দল পাঠানো হয়েছিল। তবে তারা মূলত বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করতে ইরান সমর্থিত বাহিনী যেমন হিজবুল্লাহ এবং ISGCর উপর নির্ভর করছিল। রাশিয়া সিরিয়ান আরব বাহিনীকে রাশিয়ার পেশাদার আর্মি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। বাহিনীর কমান্ড কাঠামো আধুনিকীকরণ এবং উন্নত রাশিয়ান অস্ত্র সরবরাহের মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়েছিল রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পরেও রাশিয়া সিরিয়ায় তার সামরিক উপস্থিতি সমন্বয় করছিল। তবে হেমেইমিন বিমান ঘাঁটি কার্যকর রাখা হয়েছিল এবং ভূমিতে নিজেদের সরাসরি উপস্থিতি কমিয়ে ইরান সমর্থিত বাহিনীর উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে রাশিয়া। এ সময় সিরিয়া থেকে কিছু কমান্ড পোস্ট স্থানান্তর করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থান পরিবর্তন করেছে। সিরিয়ায় যুক্ত হওয়ার পর রাশিয়া, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছিল। ২০১৮ সালে তারা গোলান মালভূমি থেকে ৫০ মাইল দূরে ইরানি বাহিনীকে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে ইউক্রেন যুদ্ধের জন্য ইরানের ড্রোনের উপর রাশিয়ার নির্ভরতা রাশিয়াকে ইরানের প্রতিরোধ অক্ষের দিকে নিয়ে যায়। এই পরিস্থিতিতে তখন পর্যন্ত বড় সমস্যা মনে হয়নি, যতক্ষণ না ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করে। এরপর গাজা যুদ্ধ বিস্তার এবং ইসরায়েলের সিরীয় অস্ট্রিয়া গোদাম লক্ষ্য করে আক্রমণ শুরু হয়, যেখানে তারা ইরানি এবং হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সদস্যদের নিশ্চিহ্ন করতে থাকে। রাশিয়া ইসরায়েলে আক্রমণের বিরুদ্ধে নিরপেক্ষ থাকতে পারছিল না, কারণ এই সময় ইরানের মদতপুষ্ট স্থল বাহিনীর উপর তারা নির্ভর করছিল। ইসরায়েলের লেবানন অভিযানে সিরিয়ার রাশিয়ার প্রতিষ্ঠিত উপস্থিতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিজবুল্লাহ দুর্বল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাশিয়ার কৌশলগত শূন্যতা এখানে স্পষ্ট হতে থাকে। বিদ্রোহীরা আলেপ্পো আক্রমণ শুরু করার পর দ্রুত অগ্রগতির রাশিয়াকে স্থলবাহিনীর সঙ্গে আকাশবাহিনীর সমন্বয় করতে পর্যাপ্ত সময় পায়নি। সিরিয়ায় কর্তৃপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার পতন রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলকে ব্যর্থ প্রমাণ করেছে। কুয়েটিরেস বিমান ঘাঁটিতে সিরিয়া বাহিনী প্রতিরোধ না করে আত্মসমর্পণ করে এবং তাদের মূল্যবান সম্পদ, হেলিকপ্টার, বিমান, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এই পরিস্থিতিতে রাশিয়া কি সিরিয়া থেকে পিছু হটবে? রাশিয়ার অনেক কিছু রয়েছে সিরিয়াতে, যা রক্ষা করতে হবে রাশিয়ার।
তারা সিরিয়ায় হস্তক্ষেপ করে নিজেদের প্রভাব পুনর্নির্মাণ করার চেষ্টা করবে। ইরান, তুরস্ক, উপসাগরীয় দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে তাদের নিজেদের অবস্থান তৈরি করেছে। রাশিয়া সিরিয়া পুনর্গঠনের জন্য লাভজনক অর্থনৈতিক চুক্তিও সুরক্ষিত করবে, কারণ দেশটির অনেক কিছুই রক্ষা করতে হবে তাদের। তারা ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা করবে, যার অংশ হিসেবে ইরাকি মিলিশিয়া এবং সৈন্যদের সিরিয়ায় নিয়োগ দেওয়া হতে পারে। ইতিমধ্যে ইরান টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সিরিয়ান ত্রুটিগুলোকে পুনর্গঠিত করতে শুরু করেছে। এই বাহিনী হিজবুল্লাহর ক্ষতি পুষে নিতে সাহায্য করবে, তবে 2016 সালে আলেপ্পোর আক্রমণের মতো কার্যকরী হবে না। রাশিয়া তুরস্কের সঙ্গেও আলোচনা শুরু করতে পারে, যারা বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে। গত শনিবার থেকে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়ে সমালোচনা এড়িয়ে গেছে। এটি ইঙ্গিত দেয় রাশিয়া একটি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত, যেন তারা সিরিয়ার কিছু অংশে উপস্থিতি বজায় রাখতে পারে এবং তুর্কির সাধ্যের মধ্যে শ্রদ্ধা জানাতে পারে। রাশিয়া যদি এমন উদ্যোগ না নিত তবে তাদের সামরিক দুর্বলতা প্রমাণিত হতো। ইরানি বাহিনীর শক্তি কমে গেছে আর সিরিয়ান বাহিনী আরও শক্তিশালী এবং সুসংগঠিত হয়ে উঠেছে। যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শক্তি ক্ষয় হয়েছে, তবুও তারা সিরিয়া থেকে সরে আসার কোনো পরিকল্পনা করবে না। সিরিয়া রাশিয়ার মহান শক্তি হিসেবে স্বীকৃতি অর্জনে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেওয়ার চেষ্টা করবে, যেখানে তারা কূটনৈতিক প্রভাব প্রদর্শন করবে এবং পশ্চিমা হস্তক্ষেপের বিপরীতে কৌশল অনুসরণ করবে। এর ফলে রাশিয়া সিরিয়ায় তার বিনিয়োগ অব্যাহত রাখবে, যদিও ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, রাশিয়া কি সিরিয়াতে আবার তার কর্তৃত্ব পুনর্গঠন করতে পারবে? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।